প্রথম লেগে বায়ার্ন মিউনিখ একটা ইম্পসিবল টাস্ক কমপ্লিট করে আসছে সান্তিয়াগো বার্নাবিউ থেকে, অর্থাৎ তারা 2-1 গোলের একটা লিড নিয়ে আসছে সান্তিয়াগো বার্নাবিউ থেকে, হুইচ ইজ নট আ ইজি টাস্ক অ্যান্ড আ জোক অ্যাজ ওয়েল। সো বিষয়টা হচ্ছে আপনার এখন খেলা হবে তাদের নিজেদের মাঠে, অর্থাৎ আলিয়াঞ্জ অ্যারিনাতে, বায়ার্ন মিউনিখের হোম গ্রাউন্ড যেটা সেটাতে। যখনই সেকেন্ড লেগ নিজেদের মাঠে খেলা হয় এবং ফার্স্ট লেগে আপনি একটা জয় নিয়ে আসছেন, সেটা মিনিমাম মার্জিনে হোক, কোনো অসুবিধা নাই, মাত্র 1 গোলের লিডই তো আছে, বাট স্টিল লিডে আছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সো যদি বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে প্রথমে একটা গোল খাইয়াও যায়, তাইলেও তাদের তেমন কিছু একটা আসা যায় না, তারা স্কোর করবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। বায়ার্ন মিউনিখ উইল স্কোর। বায়ার্ন মিউনিখ হারলে হারতে পারে, সেটা আমি জানি না হারবে নাকি জিতবে, বাট বায়ার্ন মিউনিখ গোল দিবেই। রাইট নাও দে আর দ্য মোস্ট ইনফর্ম টিম ইন দ্য ওয়ার্ল্ড অফ ফুটবল। সো ওয়ার্ল্ড ফুটবলে এই মুহূর্তে বায়ার্ন মিউনিখ হচ্ছে সবচেয়ে ইনফর্ম টিম, এবং তাদের যে অ্যাটাকিং ট্রায়ো, সেটার ঝলক আমরা রিয়াল মাদ্রিদের এগেনস্টে ফার্স্ট লেগে দেখতে পাইছি। এবং আমি এক্স্যাক্টলি যেটা বলছিলাম যে আপনার তাদের অ্যাটাকিং ট্রায়োর সবগুলোরই অবদান কম বেশি থাকবে, হ্যাঁ সেটাই রয়েছে। এবং সার্জ গ্যানাব্রিও আপনার নাম্বার 10 হিসাবে খেলছিল, তারও মোটামুটি কিছু ভুল সার্জ গ্যানাব্রি করছে, যদি ওইগুলো না করতো এবং মিস্টেকগুলো কাজে লাগাইতে পারতো, তাহলে গ্যানাব্রি আমার মনে হয় 2টা গোল স্কোর করে ফেলতে পারতো এক্সট্রা আরও। সো ওই জিনিসটা হয় নাই, লাকি ফর রিয়াল মাদ্রিদ। বাট বিষয় হচ্ছে আপনার হ্যারি কেন স্কোর্ড, লুইস ডিয়াজ স্কোর্ড, আপনার অলিসে অ্যাসিস্ট করছে, এবং অলিসের খেলা দেখে আমার মনে হইতেছিল আমি বার্সেলোনার রোনালদিনহোকে দেখতেছি, সত্যি বলতেছি, আমার এরকম ফিল হইতেছিল। ও যতবার বল নিয়ে টেক অন করছে মানে রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ সাইড থেকে, ততবারই সে প্রত্যেকটা প্লেয়ার কাটায় কিন্তু ঢুকে গেছে সাকসেসফুলি, একবারও তারা আটকাইতে পারে নাই রিয়াল মাদ্রিদের কোনো ডিফেন্ডার। সো এই জিনিসটা খুবই স্ক্যারি। এবং অলিসের যে ট্রেডমার্ক গোল, ওই গোলের দেখাও আমরা অলমোস্ট পেয়ে গেছিলাম, অর্থাৎ সে যেভাবে ঢুকে এরপরে লেফটে কাট করে লেফট ফুটেড একটা শট মারে আপনার রাইট কর্নার দিয়ে গোল পোস্টে। সো ওই জিনিসটা কিন্তু অলমোস্ট করছিল, রাইট কর্নার দিয়ে একটা শট মারছিল এক্স্যাক্টলি আমি যেভাবে মানে বললাম এক্স্যাক্টলি সেভাবেই, বাট গোল হয় নাই, অল্পের জন্য উপর দিয়ে চলে গেছে, অল্প একটু, খুব বেশি না। সো এই রকম গোল কিন্তু অলিসে স্কোর করে, এবং আমি আগেও বলছি যে আপনি জানবেন যে অলিসে কি করতে যাচ্ছে নেক্সট, বাট স্টিল আপনি কিছু করতে পারবেন না, ও শট নিবেই ওইখান থেকে। সো এই শটগুলো যদি অলিসে আবারও নেয়, বায়ার্ন মিউনিখ আলিয়াঞ্জ অ্যারিনাতে অলরেডি অনেকবার নিছে বিভিন্ন টিমের এগেনস্টে, সো নেক্সট হচ্ছে রিয়াল মাদ্রিদ। সো রিয়াল মাদ্রিদের এগেনস্টে যদি অলিসে এই টাইপের একটা পারফরমেন্স দেখাইতে পারে, তাহলে অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা বাইট করতে পারবেন আর কি। সো এনিওয়েজ, অ্যান্ড হ্যারিকেন, নট হ্যারিকেন, হারিকেন মানে ওই হারিকেন না যে বাতি জ্বলায়, ওই হারিকেন না, হারিকেন একটা ঝড়ের মানে ঘূর্ণিঝড়ের নাম। সো এনিওয়েজ গুগলে সার্চ দিতে দেখতে পারেন। সো এনিওয়েজ ব্যাপারটা হচ্ছে আপনার এই হারিকেন কখন কোথায় ঝড় তুইলা ফেলবে তা আপনি বুঝতে পারবেন না। হ্যারিকেনের লাস্টের যে গোলটা ছিল, অলিসে যেটা একেবারে সেট আপ করে দিছে, সেটা আমার মনে হয় যদি কোর্তোয়া গোলকিপার থাকতো তাইলে হয়তো ফিরায় ফালাইতে পারতো, বাট লুনিন ইজ নট কোর্তোয়া। সো তারে গালিগালাজ করেও লাভ নাই, তারে মানে অন্য কিছু বইলেও লাভ নাই, লুনিন ইজ লুনিন, এবং সে তার মতোই খেলবে। বাট হ্যারিকেনের যে শটটা ছিল একেবারে পারফেক্ট প্লেসমেন্ট, নট যে ও অনেক পাওয়ারফুল শট মারছে, পারফেক্ট প্লেসমেন্ট করছে, এই জন্য গোলটা আসলে ও পাইছে। এবং এই ধরনের গোল ও অবভিয়াসলি অনেক করছে এখন পর্যন্ত। সো ইটস নট সামথিং নিউ ফর হিম। ব্যাপারটা হচ্ছে আপনার হ্যারিকেন ইজ ইন ক্রেজি ফর্ম, লুইস ডিয়াজ তো হচ্ছে আপনার সাইলেন্ট কিলার, আ ভেরি আন্ডাররেটেড প্লেয়ার আমি বলবো। বায়ার্ন মিউনিখের যে লেফট ব্যাক অ্যান্ড রাইট ব্যাক ছিল আপনার ফার্স্ট লেগে, ওরা কিন্তু অনেক বেশি রিস্ক নিছে। আমি জানি না ভিনসেন্ট কোম্পানি কেন এত বেশি রিস্ক নিছে, কারণ আপনার এদেরকে আমি দেখতেছিলাম বেশিরভাগ টাইমে মিডে বা উপরে উঠে খেলতেছে। এমবাপ্পে অ্যান্ড ভিনিসিউস, এরা দুইজন যদি আপনার এই ডিফেন্সিভ লাইন ব্রেক করে এক্সপ্লোডিং একটা রান নেয়, তবে এই ডিফেন্ডারগুলা কিন্তু জীবনেও এই দুইটা প্লেয়ারকে ট্র্যাক ব্যাক করতে পারবে না, এটা ইম্পসিবল। এবং ইভেন ভালভেরদেরও ওরা ধরতে পারবে না, যদি বলটা সামনে আগায় পিছের থেকে দৌড় দেয় ওরা, তাইলেও ওদের ধরতে পারবে না। বাট স্টিল বায়ার্ন মিউনিখ ওই সাহসের পরিচয় দিছে, এবং এই সাহসটা কাজে লাগছে তাদের, অর্থাৎ বার্নাবিউ থেকে তারা জয় ছিনায় আনতে পারছে। সো বায়ার্ন মিউনিখ নিয়ে আসলে খুব বেশি কথা বলার নাই, কারণ বায়ার্ন মিউনিখ ইজ আ ভেরি ব্যালেন্সড টিম উইথ আ অ্যাটাকিং সুপ্রিম লেভেল ট্রায়ো। সো ওদেরকে হারানোটা ইজ নেক্সট টু ইম্পসিবল, স্পেশালি যখন আপনি আলিয়াঞ্জ অ্যারিনাতে ওদের নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে যাচ্ছেন। সো বায়ার্ন মিউনিখের টপিক থেকে যদি একটু সরে রিয়াল মাদ্রিদের ব্যাপারটায় আসি, তাইলে এটা বলতে হবে যে রিয়াল মাদ্রিদকে এইবার অ্যাটাকিংয়ে উঠতে হবেই।
রিয়াল মাদ্রিদের ডাগ আউটে আজ পর্যন্ত যত ধরনের ম্যানেজারই আসছে, অর্থাৎ হোসে মরিনহো, জিনেদিন জিদান, কার্লো আনচেলত্তি, জাবি আলোনসোর টপিকটা বাদ, জাবি আলোনসোর মানে প্লেয়িং স্টাইলে ওই রকম কিছু ছিল না, আরবেলোয়া সর্বশেষ এখন আছে, সো জাবি আলোনসোকে আমি একটু সাইড করে রাখতেছি। সো এনিওয়েজ ব্যাপারটা হচ্ছে আপনার যত ম্যানেজারই ওদের ডাগ আউটে আসছে, ওদের খেলার একটা প্যাটার্ন আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন রিয়াল মাদ্রিদ যদি নিজেদের কাছে বল রাখে, অর্থাৎ যদি ওরা মানে বল রেখে কন্ট্রোল করে খেলতে চায়, তাইলে ওরা হারে বেশি। হ্যাঁ, কেননা আপনি খেয়াল করে দেখেন লাস্ট যে ওই যে ছোট ছোট যে টিমগুলোর সাথে ওরা হারলো, ছোট টিমের সাথে রিয়াল মাদ্রিদ কেন হারে জানেন? কারণ ওইগুলাতে রিয়াল মাদ্রিদের কাছে বল বেশিক্ষণ থাকে। এর কারণ হয়েছে আপনার এই যে গেটাফের সাথে হারছিল, আপনার লাস্ট মায়োরকার সাথে হারছে, এর আগেও কাদের সাথে জানি হারছে, ছোট ছোট যে টিমগুলোর সাথে হারে, ভ্যালেন্সিয়ার সাথে মাঝে মাঝেই হারে। সো এই ব্যাপারগুলো কেন হয়? কারণ তখন রিয়াল মাদ্রিদ একটা বড় ভাইয়ের ভূমিকা পালন করে। বড় ভাই বলতে আমি বুঝাইতেছি যে মাঠের মধ্যে ওদেরকে বল বেশিক্ষণ রাখতে হয়। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ কিন্তু ওই টাইপের মানে টিম না। রিয়াল মাদ্রিদ হচ্ছে আপনার কাইন্ড অফ কাউন্টার অ্যাটাক ট্রানজিশনে অনেক বেশি ডেঞ্জারাস। এই জন্য ওরা কি করে, যখন বড় বড় টিমের এগেনস্টে খেলা হয়, যেমন ধরেন আপনার বার্সেলোনার সাথে যদি খেলা হয়, বার্সেলোনা তো অবভিয়াসলি বল বেশিক্ষণ রাখবে। আপনার সিটির সাথে যখন খেলা হয়, সিটি অবভিয়াসলি বল বেশিক্ষণ রাখবে। তো এই টাইপের খেলাগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ সবসময় জিতে এবং আউটপ্লে করে দেয় অপোনেন্টকে। কারণ দেখা গেছে যে ওরা জাস্ট ধৈর্য ক্ষমতা ধরে রাখে, এনার্জি সেভ করে এবং বল ঠেকায় রাখে, জাস্ট গোল না খাওয়ার ট্রাই করে। এবং যখনই চান্স পায় তখনই তাদের কাছে ওই রকম অ্যাটাকিং ট্রানজিশনের প্লেয়ার সব সময় আজ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হাতে ছিল এবং এখনও আছে। সো ওই জিনিসটা ওরা খুব ভালোভাবে কাজে লাগায়। সো রিয়াল মাদ্রিদ যদি নিজেদের কাছে বেশিক্ষণ বল রাখে, তাইলে ওদের হারার সম্ভাবনা আমি পার্সোনালি মনে করি বাইরে যায়। বাট ওরা যদি কাউন্টার অ্যাটাকের সুযোগ বেশি পায়, তাইলে অবভিয়াসলি রিয়াল মাদ্রিদকে আপনি ঠেকাইতে পারবেন না। আপনি দুনিয়ার যত ভালো ডিফেন্ডারই হন, যেসব অ্যাটাকিং প্লেয়ার নিয়ে ওরা খেলে, ইটস ইম্পসিবল টু স্টপ দেম। সো এনিওয়েজ ব্যাপারটা হচ্ছে আপনার এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে গোল দিতে হবে। সো যেহেতু গোল দিতে হবে, তাই ওদের কাছে বল বেশিক্ষণ রাখতে হবে। বাট এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। বায়ার্নও কিন্তু অলমোস্ট রিয়াল মাদ্রিদের মতোই টিম, বাট তুলনামূলক রিয়াল মাদ্রিদের থেকে ওরা বল বেশিক্ষণ রাখতে পছন্দ করে। যদি রিয়াল মাদ্রিদ কোনোভাবে মানে একটা গোল বায়ার্ন মিউনিখের মাঠে যায় আগে স্কোর করতে পারে, অর্থাৎ 1-0 যদি আগায় যায় রিয়াল মাদ্রিদ, তাইলে মাদ্রিদ অবভিয়াসলি এই ম্যাচটা বাইর করে নিবে এবং এই ম্যাচটায় একটা রেমন্তাদা আমরা দেখতে পারবো। বাট বায়ার্ন মিউনিখের প্লেয়িং স্টাইল ইজ ভেরি সিমিলার লাইক রিয়াল মাদ্রিদ। ইয়েস, এই কারণে আপনার বায়ার্ন মিউনিখও কিন্তু রিয়াল মাদ্রিদের মতো ওই যে অ্যাটাকিং ট্রানজিশন ওইটাতে অনেক বেশি এক্সপার্ট, এবং বায়ার্ন মিউনিখের হাতে ওই লেভেলের প্লেয়ার আছে যারা ঢুকতে পারলেই গোল দিয়ে দিবে। সো এই জায়গাটায় বায়ার্ন মিউনিখ মানে আগায় যায় রিয়াল মাদ্রিদের কাছ থেকে, কারণ যেহেতু তারা হোল্ডিংও করতে পারে, অর্থাৎ তাদের কাছে হোল্ডিং করার মতো প্লেয়ার অ্যাভেলেবেল আছে। রিয়াল মাদ্রিদের কাছে কিন্তু আসলে বল হোল্ডিং করার মতো অত প্লেয়ার অ্যাভেলেবেল নাই। এটা আপনি আসলে মানে ওই তর্ক বিতর্ক করে কোনো লাভ নাই। কারণ আপনি চিন্তা করেন, ভালভের্দে বল কি হোল্ড করবে না, অ্যাটাকিংয়ে উঠবে। এবং বেলিংহাম, সেও অ্যাটাকিংয়ে উঠবে, অ্যাটাকিং প্লেয়ার। এগুলো সব হয়েছে আপনার অ্যাটাকিং প্লেয়ার। সো ওই যে সিট ব্যাক অ্যান্ড কন্ট্রোলিং দ্য মিডফিল্ড, ওই জিনিসটা কিন্তু রিয়াল মাদ্রিদের মিসিং, যেই কারণে ওরা এই সিজনে এত বেশি স্ট্রাগল করতেছে অনেক ম্যাচে। যদি এই যে আমরা বলি না যে ভিতিনহাকে যদি নিয়ে আসতে পারতো রিয়াল মাদ্রিদ, তাইলে ভালোই তো, তাইলে খেলার মধ্যে কন্ট্রোল থাকতো। সো এই জিনিসটাই বুঝছেন না, টনি ক্রুজ যাওয়ার পরে রিয়াল মাদ্রিদের এই অবস্থা হয়েছে কেন? কারণ এখন বল কন্ট্রোল করার মতো কেউ নাই। এই জন্য রিয়াল মাদ্রিদ ওইভাবে অ্যাটাকিংয়ে আসলে যাইতে পারে না। বাট রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং ট্রানজিশন ইজ ডেডলি। ওয়ার্ল্ডের মধ্যে আপনি বলতে গেলে বেস্ট অ্যাটাকিং ট্রানজিশনের প্লেয়ারগুলো সব রিয়াল মাদ্রিদেই আছে। যদিও এই মুহূর্তে রাইট উইংয়ে কিন্তু এই জিনিসটা মিসিং রিয়াল মাদ্রিদের। যদি আমার কাছে মানে ক্ষমতা থাকতো, তাইলে আমি নিঃসন্দেহে ফেদেরিকো ভালভের্দেকে রাইট উইংয়ে খেলাই দিতাম, কোনো ডাউটই নেই আমার এখানে। অ্যান্ড আর্দা গুলারকে আইনা দিতাম মিডফিল্ডে, অর্থাৎ আর্দা গুলার, জুড বেলিংহাম, অবভিয়াসলি জুড বেলিংহাম খেলবে, স্টার্ট করবে স্টার্টিং 11-এ।
ও ডিফেন্সিভ মিডে তো চুয়ামেনি থাকবে না, সো এই জিনিসটা একটা বড় ড্রব্যাক রিয়াল মাদ্রিদের জন্য। কামাভিঙ্গা কতটা কি করতে পারবে আমি জানি না, কারণ কামাভিঙ্গার ফর্ম অনেক ওঠানামা করে, অর্থাৎ এই ভালো খেলতেছে, এই কোনো ম্যাচে খুঁজেই পাওয়া যাইতেছে না, এরকম কিছু একটা। সো ওই দিক থেকে দেখলে চুয়ামেনি যেহেতু নাই, সো এই জন্য রিয়াল মাদ্রিদের আরও একটু বেশি ভুগতে হইতে পারে। সো এটা একটা অনেক বড় ড্রব্যাক, এটা বলবো না, যেহেতু কামাভিঙ্গা অ্যাভেলেবল আছে, বাট স্টিল ইটস আ ড্রব্যাক। চুয়ামেনি খেলতে পারবে না, কারণ চুয়ামেনি ওই ইয়েলো কার্ডের অ্যাগ্রেগেট হয়ে চুয়ামেনি বাদ পড়ে গেছে। সো এনিওয়েজ ব্যাপারটা হচ্ছে আপনার, আমার কাছে যদি দায়িত্ব থাকতো তাহলে আমি অবভিয়াসলি আপনার ভালভের্দেকে রাইট উইংয়ে খেলায় দিতাম, এখানে আমার কোনো ডাউট নেই, কারণ রাইট উইংয়ে আমার মনে হয় ভালভের্দে একেবারে ওই গ্যারেথ বেলের ভূমিকা পালন করতে পারবে। এক্স্যাক্টলি গ্যারেথ বেল যেগুলো করছে ওই টাইপের খেলা এখন ভালভের্দে খেলতে পারবে বলে আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। সো এই কারণে আমি হইলে ভালভের্দের রাইট উইংয়েই খেলায় দিতাম। অ্যান্ড ভালভের্দে কিন্তু ট্র্যাক ব্যাক করে এবং ট্রেন্টকে হেল্প করে। যদি ট্রেন্টকে হেল্প না করে তাইলে কিন্তু ট্রেন্ট আসলে মারা খেয়ে যাবে, এবং যে কোনো মানে ওই যে লুইস ডিয়াজ বলেন, যেই বলেন, সে আইসা কিন্তু ট্রেন্টকে টেক ওভার করে বল নিয়ে চলে যাবে। সো ট্রেন্ট as a defender is not that good, but Trent as a midfielder or defensive midfielder is very good I think, because ও যে লং বলগুলো পাঠায় ওইগুলো কিন্তু নর্মালি অন্য সব প্লেয়াররা পারে না। এখানে আরেকটা সাফল করা যাইতে পারে, যদি কামাভিঙ্গাকে আপনি রাইট ব্যাকে খেলায় দেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হইতে পারে। যদি কামাভিঙ্গাকে আপনি রাইট ব্যাকে খেলায় দেন এবং ট্রেন্টকে উঠায় নিয়ে আপনি ডিফেন্সিভ মিডে নিয়ে আসেন, তাইলে আমার মনে হয় এটা বেশি মানে ওয়ার্ক করার কথা। বাট আই নো যে আরবেলোয়া হয়তো এরকম কিছু করবে না, বা ট্রেন্টকে যদি মানে ট্রেন্টকে আমি রাইট ব্যাকে দেখতে চাই না, সোজা কথা। ট্রেন্টকে যদি আপনি রাইট ব্যাকে খেলান তাইলে আমার মনে হয় জিনিসটা আসলে খুব একটা ভালো হয় না। অ্যান্ড আপনি খেয়াল করে দেখেন আগের ম্যাচে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে বায়ার্ন মিউনিখ একেবারে খোলা ছাইরা দিয়া ওই পাশে যায় খেলতেছে, ট্রেন্টের কাছে যাইয়া কেউ খেলেও নাই, ট্রেন্ট একেবারে একলাই ছিল মোস্ট অফ দ্য টাইম। সো এইখানে ব্যাপারটা হয়েছে আপনার, আইদার আপনি কারবাহালকে খেলাইতে পারেন রাইট ব্যাকে, অর কামাভিঙ্গা রাইট ব্যাকে এর আগেও খেলছে, সো যথেষ্ট অভিজ্ঞতা আছে। কামাভিঙ্গা রাইট ব্যাক অ্যান্ড রাইট উইংয়ে আপনার ভালভের্দে, অ্যান্ড ডিফেন্সিভ মিডফিল্ডে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় অ্যাজ টিম কম্বিনেশন অনেক বেশি ওয়ার্ক করার কথা। বাট আই এম নট আ কোচ, সো আমার কথায় এমনিও কিছু হবে না। সো আমার থটস যেগুলো ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। সো রিয়াল মাদ্রিদ কি আলিয়ান্জ অ্যারিনাতে যায় বায়ার্ন মিউনিখের এগেনস্টে রেমন্তাদা ঘটাইতে পারবে কিনা, অর্থাৎ কামব্যাক দিতে পারবে কিনা এবং নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন। সো আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, অর্থাৎ হোয়াট ইজ মাই প্রেডিকশন অ্যান্ড মাই অ্যানালাইসিস সে, তাহলে আই উইল সে যে এটা অনেক অনেক ডিফিকাল্ট একটা কল, বিকজ রিয়াল মাদ্রিদ ইজ দ্য বস অফ ইউসিএল। এটা আমিও মানি, এটা না মানার কোনো কারণ নাই। 15টা ইউসিএল তারা জিতছে এবং অস্থির সব কামব্যাক এটা ওইটা তারা যুগে যুগে করে আসছে এখন পর্যন্ত। সো তাদের কাছে ওই ধরনের কেপেবল প্লেয়ার আছে। অ্যান্ড জুড বেলিংহাম বরুশিয়া ডর্টমুন্ডে থাকতে আপনার বায়ার্ন মিউনিখকে অনেকবার ভোগাইছে, অনেক ভালো পারফর্ম করছে। জার্মান ফুটবল এনভায়রনমেন্ট ইজ ভেরি ডিফারেন্ট দ্যান দ্য আদার কান্ট্রিজ অর আদার লিগস, এবং ওইখানে আসলে আপনার সাপোর্টাররা একেবারে ক্রেজি হয়ে যায় এবং মানে কি করবে আপনি বুঝতে পারবেন না। ওইখানে আপনি টিফো এটা ওইটা দেখতে পারেন মানে খেলা শুরু হওয়ার আগে। মিনিমাম মার্জিনের একটা লিড বায়ার্ন মিউনিখের পক্ষে। আসলে বায়ার্ন মিউনিখের উচিত ছিল সান্তিয়াগো বার্নাবিউতে তারা আরও 2-3টা ভালো ভালো চান্স পাইছিল, ওইগুলো কাজে লাগানোর। যদি লাগাইতে পারতো তাহলে খেলাটা ওইখানেই শেষ হয়ে যেত, বাট যেহেতু কাজে লাগায় নাই এই জন্যই সেকেন্ড লেগ এত বেশি ইন্টারেস্টিং হইতে যাচ্ছে আমাদের ফুটবল ফ্যানদের জন্য। সো ওই জন্য থ্যাঙ্কস টু বায়ার্ন মিউনিখ অ্যান্ড রিয়াল মাদ্রিদ বোথ। সো এই ধরনের খেলা দেখার জন্যই কিন্তু আমরা ফুটবল ফ্যানরা মানে ওয়েট করি সব সময়, যে এমন কোন একটা ফিক্সচার আসবে যখন মানে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মানে এরা পাগল হয়ে যাবে জিতার জন্য। সো এরকম একটা অবস্থায় আমরা আসি, এবং বায়ার্ন মিউনিখ অবভিয়াসলি এই ম্যাচটা আপনার ডিফেন্সিভ ফুটবল তো খেলবেই না, ওরা অবভিয়াসলি আবারও অ্যাটাকিংয়ে উঠবে এবং অলিসে তার ম্যাজিক দেখাবে। লুইস ডিয়াস সাইলেন্ট কিল করার ট্রাই করবে। আপনার হারিকেন ইজ অলওয়েজ আ থ্রেট। সো এই ব্যাপারগুলো থাকবে। সার্জ গ্যানাব্রি আবারও স্টার্ট করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনার সিমিলার 2টা স্টার্টিং 11ই দেখতে পারেন, জাস্ট থিয়াগো পিতার্চের জায়গায় আপনার জুড বেলিংহাম হয়তো ইনক্লুড হবে। অবভিয়াসলি চুয়ামেনি থাকতেছে না, ইয়েলো কার্ডের অ্যাগ্রেগেটের কারণে চুয়ামেনি বাদ যাবে এই ম্যাচে, এবং চুয়ামেনির জায়গায় আমি কোয়াইট শিওর যে কামাভিঙ্গা উইল টেক ওভার দ্যাট পজিশন। সো আচ্ছা, ফারল্যান্ড মেন্ডি সে স্টার্ট করতে পারে রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক হিসেবে। সো এইটা রিয়াল মাদ্রিদকে একটা এক্সট্রা মাইলেজ দিতে পারে। সো লেফট ব্যাকে আপনার আরেকটু বেশি স্পিড অ্যান্ড এনার্জি পাবে রিয়াল মাদ্রিদ। সো ওই দিক থেকে চিন্তা করলে ইয়েস, রিয়াল মাদ্রিদ হ্যাজ আ ভেরি গুড চান্স টু কাম ব্যাক অর মেকিং ইট আ রেমন্তাদা। বাট
যদি আপনি আমাকে একটা ফাইনাল কল নিতে বলেন যে না আপনি বলেন আপনার ফাইনাল কল কি, আপনার কি মনে হইতেছে, তাহলে আমি বলবো ইন দিস ম্যাচ রেমন্তাদা উইল নট হ্যাপেন। ইয়েস, সো আমার মনে হইতেছে রিয়াল মাদ্রিদ বার্সা দুইটাই বাদ পড়ে যাবে। দিস ইজ ক্রেজি অ্যাকচুয়ালি। আপনার ওই যে মনে আছে অনেক আগে একবার ওই যে বায়ার্ন মিউনিখ যেইবার আপনার চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল এগেনস্ট বরুশিয়া ডর্টমুন্ডের সাথে খেলা, সো তখন সেমিফাইনাল হয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড ভার্সেস রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখ ভার্সেস বার্সেলোনা। সো সবাই ভাবছিল এইবার একটা সুপার ক্লাসিকো হবে আপনার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, মানে এল ক্লাসিকো হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। সেটা হচ্ছে আপনার এই রিয়াল মাদ্রিদ উঠবে বরুশিয়া ডর্টমুন্ডের হারায় আর বায়ার্ন মিউনিখকে হারায় বার্সেলোনা আসবে। সো ওইটা একেবারেই হয় নাই, টোটালি ডিফারেন্ট জিনিস হয়েছে। বায়ার্ন মিউনিখ অ্যান্ড বরুশিয়া ডর্টমুন্ড জার্মান সাইডের দুই ক্লাব স্প্যানিশ সাইডের দুই ক্লাবকে নক আউট করে দিয়ে ফাইনালে চলে গেছিলো। সো ওই রকম একটা মোমেন্টের আভাস আমি এইবারও পাইতেছি। সো আই থিঙ্ক both Barcelona and Real Madrid will be knocked out from quarterfinals. Yes, এইবার আসলে জিনিসপত্র অনেক উল্টাপাল্টা হইতেছে, চ্যাম্পিয়ন্স লিগে সবসময় উল্টাপাল্টা জিনিসই হয়। সো ওভারঅল চিন্তা করলে হ্যাঁ রিয়াল মাদ্রিদের কাম ব্যাক করার পসিবিলিটি আছে, বাট এইবার আমার কেন জানি না মনে হইতেছে বার্সা রিয়াল দুইটাই বাদ পড়ে যাবে। ইট ইজ নট পসিবল টু কাম ব্যাক। সো ফাইনালি আমাকে জানায়েন যে রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ এই ম্যাচটায় কি হইতে যাচ্ছে, আপনার কি মনে হয়, এবং রিয়াল মাদ্রিদ কি একটা রেমন্তাদা ঘটাইতে পারবে নাকি পারবে না, অথবা আপনার কামব্যাক দিতে পারবে নাকি পারবে না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানায়েন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।